প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় যৌতুক আইন। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন এস.এম. মুক্তার কবির খান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে যৌতুকটা আসলে কি এবং এটা কোন আমাদের দেশের কোন আইন দ্বারা প্রচলিত হচ্ছে। যৌতুক হচ্ছে একটা সামাজিক ব্যাধি। যৌতুকটা হচ্ছে যে আপনার বিয়ে সময় অথবা বিয়ে পরবর্তী সময়ে বিয়েটা টিকিয়ে রাখার শর্তে বা বিয়েটা সংগঠনের শর্তে যদি কোনো মূল্যবান সম্পদ দাবি করা হয়, যেমন নগদ টাকা হতে পারে, স্বর্ণালঙ্কার হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, জমি হতে পারে, সেটা হচ্ছে যৌতুক। যেমন আমার এই পরিমাণ টাকা, এই পরিমাণ গহনা না দিলে আমি বিয়ে করব না বা বরপক্ষ বিয়ে করবে না, এটা যৌতুক দাবির ভিতরে পড়ে। আবার বিয়ে পরবর্তী সময়ে সে 1 বছর 2 বছর 3 বছর পরে যে যদি বলে যে আমাকে এখন 2 লাখ টাকা দিতে হবে বা 1 লাখ টাকা দিতে হবে বা আমাকে একটা বাড়ি দিতে হবে, না হলে আমি এই ওয়াইফটা রাখবো না, এক কথায় আমার সংসার ভেঙে যাবে, ডিভোর্স হয়ে যাবে, সেটা যৌতুকের ভিতরে পড়ে। আর এই যৌতুক আইনে যদিও আমাদের প্যানেল কোডের একটা সেকশন 80-তে 30-এ বলা আছে যে যৌতুক বিষয়ে, কিন্তু পরবর্তীতে যৌতুকে এটা ব্যাধির মতো সমাজে সংক্রামক ব্যাধির মতো যখন এটা স্প্রিড ওয়াইড হয়ে যায় তখন আর ওই একটা সেকশনে এটা কাভার করে না। পরবর্তীতে 1980 সালে আমাদের পার্লামেন্ট নতুন করে যৌতুক প্রতিরোধ আইন নামে 1980 নামে আরেকটি আইন প্রবর্তন করে। সেই আইনে এখন যৌতুক আইনের বিষয়ে যত কিছু মামলা হয় এই আইনে পরিচালিত আছে এবং এই আইনেই হয়। আচ্ছা, তো কে কে দাবি করলে যৌতুক দাবি করা হয়? হ্যাঁ, যৌতুক সাধারণত আমাদের দেশে স্বামী দাবি করে থাকে। ক্ষেত্র বিশেষে স্বামীর বাবা মা ভাই বোনও দাবি করতে পারে। ওই একই কথা যদি বিয়েটা টিকিয়ে রাখার শর্তে অথবা বিয়েটা সংগঠনের শর্তে বরপক্ষের যে কেউ দাবি করে সেটা যৌতুকের ভিতরে পড়বে। আচ্ছা, তো আপনি বলছেন যে আইনের সালটা একটু যদি রিপিট। 1980 সালে যৌতুক নিরোধ আইন। আচ্ছা, তো সেই যৌতুক নিরোধ আইন এখনো প্রচলিত রয়েছে? এখনো প্রচলিত আছে। তো কোন আদালতে যৌতুক দাবির বিরুদ্ধে মামলা করা যায়? যৌতুক দাবির বিরুদ্ধে সাধারণত আগে আইনে আছে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের একটা মাজদার হোসেনের জাজমেন্টের কারণে ওই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মানে অ্যাডমিন থেকে এটা আলাদা হয়ে জুডিশিয়াল সার্ভিস নামে একটা ক্যাডার সার্ভিস তৈরি হয়েছে এবং এখন ওই নামটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হিসাবে পরিচিত। এখন ওই চিফ জুডিশিয়াল বা সংশ্লিষ্ট যদি থানাওয়ারি অনেক সময় ম্যাজিস্ট্রেট আছে তাহলে ওই থানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হবে। আচ্ছা, তো স্বামী বা তার পিতা মাতা ভাই বোনের বিরুদ্ধে কি যৌতুক মামলা দায়ের করতে কি স্ত্রীর মামলার বাদী হওয়ার আবশ্যকতা আছে? না, এমন কোনো আবশ্যকতা নাই। সাধারণত আমাদের দেশে যেসব মামলাগুলো হয় স্ত্রী স্বামীর বিরুদ্ধে করে বা ভাই বোন আত্মীয় স্বজনের বিরুদ্ধে করে, এটা প্রচলিত আছে। কিন্তু আসলে আইনে বলা আছে যে আপনার যে পক্ষ সংক্ষুব্ধ হয়, ছেলে বা মেয়ে মানে বর বা কন্যা, স্ত্রী বা স্বামী, তার পক্ষের যে কোনো অভিভাবক ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ মামলা করতে। সো এটা নট নেসেসারিলি যে ওয়াইফ কে করতে হচ্ছে। ইয়েস, নট নেসেসারি ফর ওয়াইফ। রাইট। তো এমনি আপনার যে যৌতুক নিরোধ আইন যে 1980 যে আইনটা, এটাতে উল্লেখযোগ্য সেকশনগুলো কি কি? উল্লেখযোগ্য সেকশন হচ্ছে এখানে 2টা। আচ্ছা, 3 এবং 4। জি, 4টা হচ্ছে যৌতুক দাবি করলে তার উপরে শাস্তি হবে। আচ্ছা, আর 3টা হচ্ছে যে যৌতুক দেয়া এবং নেওয়া। আমাদের দেশে কিন্তু দেখবেন বিয়ের সময় বলে যে আমার 10 ভরি স্বর্ণ দিতে হবে, আমার 5 লাখ টাকা দিতে হবে। এটা হচ্ছে সেকশন 3-র ভিতরে পড়ে। আচ্ছা, যে দাবি মানে দিল, যে দিছে মেয়ের পক্ষ এবং যে নিছে ছেলের পক্ষে, উভয়ই কিন্তু সমান অপরাধী এবং শাস্তির পরিমাণ সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর। যদিও এই প্র্যাকটিসটা আমাদের দেশে নাই, শুধু ওই 4 ধারায় যৌতুক দাবি করছে এটা নিয়ে মামলা হয়। আচ্ছা, আমাদের একটা টেলিফোন রয়েছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলুন প্লিজ। শুনতে পাচ্ছি। জি
আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে যৌতুক প্রথা আমাদের সমাজে শুধুমাত্র আমি গরিব সমাজ সামাজিক অবস্থানে যারা আছে তাদের তো এটা আর কি সেটা হয়ে গেছে আর কি, নিয়মিত প্রায় হয় বলা চলে। তবে এক্ষেত্রে যাদের টাকা পয়সা অনেক বেশি এবং আর কি যাদের কথা বলতে চাচ্ছি বড় পর্যায়ের লোক যারা, তাদের ভিতরে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে, তারা তো অনেক সচেতন নাগরিক হয়ে যদি এই ধরনের যৌতুক প্রথা তারা নিজেরাই চালু করে রাখে এবং এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে, এক্ষেত্রে আইনানুগ প্রয়োগ কতটুকু এবং কিভাবে এটা নিধন করা সম্ভব, আমি মাননীয় স্যারের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। এখানে আপনি যে কথাটা বলছেন যে আইন সবার জন্য সমান, আমাদের সংবিধানে প্রত্যেকটা নাগরিককেই সমভাবে মর্যাদা দেওয়া হয়েছে। এখানে ধনী বা দরিদ্র বলে আইনে কিছু নাই। আপনি যে কথাটা বলছেন যে গরিব মানে দরিদ্র সমাজে এটা বেশি পরিচালিত, ধনীদের সমাজে নাই। ধনীরা হয়তো আরেকটু আপনি অ্যাড করতে চেয়েছেন যে শিক্ষিত, তারা অনেক ভালো বোঝে, জ্ঞানী লোক, তারা এই কাজটা করে কিনা। এখন যদি অপরাধ করে আর কেউ যদি অপরাধের বিষয়ে আদালতের শরণাপন্ন হয়, একইভাবে বিচার হবে। আর যদি কোনো অপরাধে কেউ যদি অভিযোগ না করে, সেখানে আমি আর আপনি কিছু করতে পারবো না বা আদালতও কিছু করতে পারবে না। তা তো অবশ্যই। ধন্যবাদ আপনাকে। তো যদি স্ত্রী এবং স্বামীর বাড়ি ভিন্ন জেলায় হয়, তবে স্ত্রী বা স্বামীর পক্ষে যৌতুক আইনে মামলা দায়ের করতে হলে কি স্বামীর জেলায় নাকি স্ত্রীর জেলায় মামলা? এটা হলো এরকম হয়, যেমন সে কারোর বাড়ি ফরিদপুর, স্ত্রীর বাড়ি ফরিদপুর, স্বামীর বাড়ি নারায়ণগঞ্জ। এখন মামলাটা কোথায় হবে? এখন দেখা গেল যে স্বামী স্ত্রী একসঙ্গে নারায়ণগঞ্জে বসবাস করে। স্বামী বলল, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে 5 লাখ টাকা যৌতুক না আনলে আমি তোমাকে নিয়ে ঘর সংসার করব না, এবং তাকে একটা নির্দিষ্ট সময় ফোর্সিবলি বাড়ি থেকে বের করে দিক বা বুঝাই বাড়ি থেকে বের করে দিল, বলল যে তুমি যৌতুক নিয়ে ফিরে আসবা। তাহলে প্রথম ঘটনা স্থানটা হলো নারায়ণগঞ্জে, আর মেয়েটা তখন তার বাবার বাড়ি ফরিদপুরে চলে গেল। তখন দীর্ঘদিন দুই পক্ষের মাঝে কথাবার্তা হলো। এখন স্বামী বা তার পক্ষ হয়তো কেউ তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেল বা কথাবার্তা বলার জন্য নিয়ে গেল ফরিদপুরে গিয়ে। আবার সে বলল যে হ্যাঁ, আমার ভাই 5 লাখ টাকা চাইছে, ঠিক আছে 5 লাখ না 2 লাখ টাকা দিলে আমরা সংসার করব। তাহলে আপনি সর্বশেষ কজ অফ অ্যাকশনটা ফরিদপুরে হয়েছে, ফরিদপুর চিফ জুডিশিয়াল আদালতে আপনি এই মামলাটা দায়ের করতে পারেন। আচ্ছা, রাইট। তো আমরা যে বিষয় নিয়ে তার আগে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে উল্লেখযোগ্য দুটো সেকশন আছে। একটা হচ্ছে যে আপনার 3 এবং 4, রাইট। তো 3টা বলছে হচ্ছে গিয়ে আচ্ছা 3টা হচ্ছে যে আপনি যে যৌতুকটা দিবে এবং যে নিবে দুইজনই সমান অপরাধী। আচ্ছা, এবং দুইজনের ক্ষেত্রেই যদি কেউ প্রমাণ করতে পারে যে উনি যৌতুক দিছে এবং উনি যৌতুক নিছে, তাহলে দুইজনের ক্ষেত্রে দুইজনই সমান অভিযোগে অভিযুক্ত এবং শাস্তিযোগ্য অপরাধ। এই আইনে 5 বছর পর্যন্ত সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন 1 বছর, সঙ্গে জরিমানাও আছে। এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার কতটুকু জরিমানা। এবং এই পানিশমেন্টটা কি আপনার যৌতুক প্রদানকারী এবং যৌতুক অ্যাকসেপ্টকারী দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য? জি। আচ্ছা, giver and taker both are liable for that section. Right. তো তালাকের পরে কি যৌতুকের মামলা দায়ের করা যাবে? সাধারণত তালাকের পরে যৌতুকের মামলা হয় না, কারণ বিয়ে যদি বলবৎ না থাকে তাহলে যৌতুকের মামলা হয় না। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এখন যৌতুক চাইছে, যৌতুক চাওয়ার এই আইনে বলা আছে 7 খতে, একটু দেখবেন আপনি 7 খতে বলা আছে যৌতুক দাবির 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তার মানে যখন কোনো স্ত্রী স্বামীর কাছে বা স্বামী স্ত্রীর কাছে যৌতুক দাবি করলো, সে 1 বছর সময় পাবে মামলা দায়ের করতে। তা আমি অপেক্ষা করতে থাকলাম যে 1 বছর যে আমার সংসারটা টেকে কিনা যৌতুক না দিয়ে। ইন দ্য মেন টাইম দেখা যায় যে 3 মাসের ভিতর সে আমাকে ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিল, বা ওয়াইফ স্বামীকে ডিভোর্স দিল, বা স্বামী ওয়াইফকে ডিভোর্স দিল। তাহলে বিয়ে তো ভেঙে গেল। বিয়ে ভেঙে গেলে ওই যে উপরে বললাম যে বিয়ে ভেঙে গেলে আপনার যৌতুকের মামলা করা যাবে না, কিন্তু কজ অফ অ্যাকশন কিন্তু আমার 3 মাস আগে। ওই কজ অফ অ্যাকশন যদি বিয়ে ভাঙার আগে কজ অফ অ্যাকশন থাকে তাহলে মামলা করা যাবে। আচ্ছা, বিয়ের আগে যদি মানে ডিভোর্স হওয়ার আগে যদি কজ অফ অ্যাকশন থাকে, কজ অফ অ্যাকশন থাকে, ডেট অফ অকারেন্সটা যদি থাকে, আচ্ছা তাইলে মামলা করা যাবে বিয়ে ভেঙে গেল। কারণ আমি আইনে আমাকে 1 বছর সময় দিয়েছে। আচ্ছা, তো আপনার ডিভোর্স এক্সিকিউটেড হওয়ার পরও যেহেতু এটা বিয়ের মধ্যেই এই বিষয়টা মানে প্রচলিত ছিল, সেজন্য এটা মামলা করা যেতে পারে। আচ্ছা, তো যৌতুক দাবি করা যদি অপরাধ হয় আর যৌতুক প্রদানও করা ও গ্রহণ করাও তো
অপরাধ, হ্যাঁ রাইট। এবং এটা নিয়ে মানে এটাকে ক্লিয়ারলি ডিস্টিংক্ট করা আছে আপনার আইনের মধ্যে? হ্যাঁ, আইনের মধ্যে করা আছে। আচ্ছা, এটা কোন সেকশনে বলা আছে? এটা সেকশন 3 তে বলা আছে। আচ্ছা, সেকশন 3 মানে যদি একটু ব্যাখ্যা করতেন যে কিভাবে? সেকশন 3 টা হলো এরকম যে আমি বিয়ের সময় সাধারণত আমাদের দেশে হয় বিয়ের সময় কি কি দেবে, ছেলে পক্ষকে মেয়ে পক্ষ কি কি দেবে, 10 ভরি গহনা দিতে হবে। আবার মেয়েরাও বললো যে আমরা 10 ভরি দিলে তুমিও 10 ভরি দিবা। তারপরে বললো যে আমি একটা গাড়ি দিব, তাহলে আমার মেয়ের নামে একটা ফ্ল্যাট দিয়ে দেবা, এরকম বিভিন্ন। তাহলে এই যে ঘটনাগুলো বিয়ের আগেই দিয়া এবং নেয়া সমান অপরাধী, কিন্তু যদি দৃষ্টিতে আনা যায় আদালতের, তাহলে উভয়ই এই অভিযোগে অভিযুক্ত এবং শাস্তি প্রাপ্ত হবে। যেমন আমাদের দেশে এখন দেখেন বাল্য বিবাহ নিয়ে অনেক আলোচনা সমালোচনা, এর খুঁটিনাটি দিকগুলো বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে আলোচনায় আসছে। রাইট, আমরা আবার প্রশ্নে ফেরত আসি। আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে সাইফুল বলছিলাম। জি বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। জি, আমার প্রবলেমটা হচ্ছে যেটা আমি জানতে চাচ্ছিলাম যে ডিভোর্স করার পরে জি স্ত্রী কি আপনার নারী নির্যাতন মামলা এবং খরপোশের মামলা করতে পারে? আচ্ছা, আপনি বলছেন যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে কি নারী নির্যাতন মামলা করতে পারে কিনা, তাই তো? হ্যালো, জি জি, আমার নামে এমন হয়েছে কি একদম মিথ্যা একটা মামলা করছে ডিভোর্স করার 3 বছর পরে। আচ্ছা, বুঝতে পেরেছি আশা করি আমরা প্রশ্নটা। কিন্তু 3 বছর পরে আপনি যেটা বলছেন 3 বছর পরে মামলা হয় নাই, আপনি সম্ভবত আপনি মামলার ইসে দেখেন ডেট অফ অকারেন্সে কোনো আছে, 3 বছর পরে হলে কোর্ট এটা কগনিজেন্স নিতে পারতো না। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি দেখেন ডেট অফ অকারেন্স নিঃসন্দেহে 1 বছরের মধ্যে আছে। রাইট, না তারপরেও এখানে কিন্তু আজকাল আমরা যেটা ট্রেন্ড দেখি কোর্টে সাধারণত দেখা যায় যে ডিভোর্স পাওয়ার পরও যদি কোনো মেয়ে কোনো নারী নির্যাতনের মামলা করে সেটা সাধারণত কিন্তু কগনিজেন্সে নেয় না। কারণ এটা দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি মানে একটা হ্যারাসমেন্টের ক্ষেত্রে যেহেতু মামলাগুলো করা হয়ে থাকে ওরকম একটা ইন্টেনশন নিয়ে, সেজন্য দেখা যায় যে ওটা সাধারণত খারিজি হয়ে যায় বা খুব বেশি একটা গুরুত্ব পায় না। তো আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ জি জি জি, ওই 3 আর 4 আর হ্যালো হ্যালো হ্যালো, আপনার প্রশ্নটি আবার প্রথম থেকে বলবেন প্লিজ। যে যৌতুক দিয়ে এবং যে যৌতুক দুজনেই অন্যায়কারী, জি, কিন্তু যে ঘটক যে সংগঠিত করে জি ওনাকেও কি মামলা করা যাবে কিনা? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। জি হ্যাঁ, আপনি ঘটকের মধ্যে আসতে পারে, অবশ্যই বলা আছে যে যে যৌতুক দিচ্ছে এবং যে নিচ্ছে তাহলে নিঃসন্দেহে আপনার যে সহযোগিতা করতেছে সেও এর মধ্যে অপরাধী, তাকে অভিযুক্ত করা যাবে। রাইট, খুব সুন্দর ক্লিয়ার কাট অ্যাবেটর হিসেবে রাইট। তো আপনি একটা বিষয় নিয়ে বলছিলেন যে বাল্য বিবাহের সাথে কানেকশন। বাল্য বিবাহ, যেমন বাল্য বিবাহে দেখেন ইদানিং আমরা অনেক দেখতেছি আলোচনা সমালোচনা হচ্ছে। আমি কয়েকদিন আগে আমি একটা পত্রিকা দেখলাম যে একজন স্কুলের ক্লাস 5 এর একটা মেয়ে, তার এক বান্ধবীর এরকম বাল্য বিবাহ হচ্ছে। সে আচ্ছা, আমাদের আর একটা ফোন রয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সিরাজুল ইসলাম বলছিলাম সাতক্ষীরা থেকে। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ যদি কোনো যৌতুক না, কিন্তু উভয় গার্জিয়ান যদি স্বেচ্ছায় কোনো ছেলেকে বা মেয়েকে যে গিফট দেওয়া হয় বলা হয় বা যৌতুক, যেটাকে আমরা যৌতুক বলি, এইভাবে দেওয়া হলে উভয় পক্ষের সম্মতি কারো প্রতি কারো যদি ক্লেম না থাকে তাহলে কি এটা আইনের আওতায় আসবে? আচ্ছা, না। আর দ্বিতীয় হচ্ছে আপনার টিভির স্ক্রলে আমার প্রধান যিনি অতিথি আছেন ওনার নামটা দেখেন ওখানে অ্যাডভোকেট হয়ে গেছে, অবশ্যই বানানটা ঠিক করে দেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনার এই প্রশ্ন হলো যে যদি স্বেচ্ছায় দিয়ে থাকে
কোনো কথাবার্তা বা বিয়ের যদি কোনো শর্ত না থাকে যে এইটা দিতে হবে, এটা যৌতুকের ভিতরে আসবে না, এটা গিফট হিসাবে আসবে। এটা শুধু আমাদের আইনে না, আমাদের শরিয়া আইনেও এটা বৈধ। আর যদি ওখানে আমরা আইনে প্রথমেই বলছি, যদি কোনো শর্ত আরোপ করা হয়, আপনি যদি স্বেচ্ছায় 1 কোটি টাকার অ্যাসেটও দিয়ে দেন, এটা যৌতুক হবে না, কিন্তু দাবি করে যদি 1 লাখ টাকা নেন, সেটা যৌতুকের মধ্যে পড়বে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। জি, তো যে বাল্যবিবাহের সাথে কম্পারিজন, বাল্যবিবাহ যে কথাটা বলতেছিলাম, যে পত্রিকায় দেখলাম একটা মেয়ে ক্লাস 5-এ পড়ে, তার এক বান্ধবীকে বিয়ে দিচ্ছে। সে তখন স্কুলের পাশেই, তার মানে থানা প্রপার, এবং টিওনের কাছে দৌড়ায় চলে গেছে। যাওয়ার পর টিওনে সাহেবকে বলছে, টিওনে সাহেব দেন ফোর্স পাঠায় বিয়েটা বন্ধ করছে। এখন যদি এইরকম যে দিচ্ছে আর নিচ্ছে উভয় পক্ষ, কেউ জানাচ্ছে না, তা আপনারা যদি কেউ এরকম মনে করেন যে এরকম হচ্ছে, আপনি ঠিক সংশ্লিষ্ট থানা বা টিওনের কাছে অভিযোগ করেন, দেখবেন এর প্রতিকার পাবেন এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। রাইট, এবং সেই সুব্যবস্থা অ্যাকচুয়ালি রয়েছে, কিন্তু এটা এক্সিকিউশন নেই আমাদের দেশে। রাইট। তো যৌতুক দাবির কতদিনের মধ্যে যৌতুকের মামলা দায়ের করতে হয়? 1 বছরের মধ্যে করতে হবে। 1 বছরের মধ্যে না করলে এটা তামাদি আইনে বাড়িত হয়ে যাবে। রাইট, তো এটা 1 বছরের মধ্যে করে আপনার, হ্যাঁ, 1 বছরের মধ্যে করলে কোর্ট কগনিজেন্স নিয়ে নেবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছেন যে যদি বিবাহ থাকাকালীন সময় যদি এরকম কিছু ঘটে থাকে, তারপরে ডিভোর্স দেওয়ার পরও আপনার সেটা এটা ক্লেম করা যেতে পারে। ওই যে যেহেতু 1 বছর আগে আমার থেকে সে 3 মাস আগে আমাকে যৌতুক চালো, 3 মাস পর ডিভোর্স দিল, তা আমার কিন্তু শর্ট আমার 1 বছর সময় আমার হাতে আছে, তাহলে আরো 9 মাস আছে। এই কারণে মানে আগে যদি ডেট অফ অকারেন্স আগে হয় এবং ডিভোর্সটা পরে হয়, 1 বছরের মধ্যে থাকে, তাহলে মামলা করা যাবে। আচ্ছা, যদিও প্রশ্নটা রিপিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের আবার আরো একটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে নাম বলতে লজ্জা করে, কারণ আমি একজন সরকারি কর্মকর্তা। জি, আপনার নাম বলতে হবে না, বলুন আপনার প্রশ্নটি বলুন প্লিজ। আমার তার বাপের বাড়িতে আজকে অনেকদিন চলে গেছে। জি, আমার একটা বাচ্চা হয়েছে। জি, বাচ্চাটার বয়স 9 মাস। তারপরে সে আর বাপের বাড়িতে আসতেছে না। আমি পরপর তাকে 2বার লিগ্যাল নোটিশ করছি, লিগ্যাল নোটিশের কোনো উত্তর পাই নাই। তারপর 100 টাকা দিয়ে একটা মামলা করতে চান, আমি দাম্পত্য উপর মামলার কোনো আমি জবাব পাই। তারপরে তারা কি করলো, আপনার আমার বিরুদ্ধে থানাতে মামলা করছে, যেহেতু নারী নির্যাতন মামলা। হ্যাঁ, এখন মানে আমি খুব টেনশনে আছি, কারণ আমি একজন সরকারি কর্মকর্তা। আমি মানে খুবই লজ্জার ভিতরে আছি। আবার পরবর্তীতে আমার ওই কারিগরি আদালত করছে, ক্যাবিনেট টাকা রাখতে হবে। হ্যাঁ, কাবিনের সময় ক্যাবিনেট যে ফিগার আমাদের ইয়ে ছিল, কিন্তু তার থেকে আমার শ্বশুর এই করে ক্যাবিনেট টাকা আরো বেশি লিখছে কাজের মাধ্যমে। এখন আমি কি প্রতিকার পাইতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্ন। আমরা যদি এখানে যৌতুকের মামলা নিয়ে আলোচনা করছিলাম শুধু, তবু আপনার কিছু প্রাসঙ্গিকতা আছে, আমরা এটা উত্তর দিতে পারি। আপনার ওয়াইফ চলে গেছে, আপনার রেস্টোরেশন অফ কনজুগাল লাইফ মানে নামে একটা আইন আছে, এই আইনে আপনি প্রতিকার পাইতে পারেন মামলা করে। আর যেটা আপনি বলতেছেন যে আপনার খোরপোশের এবং কাবিনের টাকার মামলা করছে, এটা কাবিনের টাকা আপনার স্ত্রীর বৈধ হয়। এটা নিয়ম হচ্ছে শরিয়া আইন অনুযায়ী আপনার বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফের সঙ্গে আপনি অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর আগেই পরিশোধ করে নেওয়া উচিত। কোনো কারণে যদি পুরাটা পরিশোধ না হয়, একটা অংশ পরিশোধ করে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে তুমি আমাকে 6 মাস বা 1 বছর সময় দাও, এর মধ্যে আমি দিয়ে দেব। এ হলো নিয়ম। এখন যেহেতু আপনি বলতেছেন যে দিয়ে দিছি, কাবিনে লেখা আছে, এখন ওইটা তো আপনি প্রমাণ করতে পারবেন না। কাবিনে যা লেখা আছে এটাই বৈধ, আপনাকে ওইভাবে তাকে পরিশোধ করতে হবে। আর খোরপোশের যে এটা খোরপোশ সে পাবে আপনার সামাজিক মর্যাদা অনুযায়ী। আপনার স্ত্রী যেহেতু বিয়ে বলবৎ আছে, সে খোরপোশ পাবে, আর বাচ্চাও খোরপোশ পাবে। আর আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা করে থাকে, আপনি আগে যেহেতু বলছেন যে আমি পারিবারিক আদালতে তাকে ফেরত আনার জন্য লিগ্যাল নোটিশ করেছি, মামলা করেছি, সেখানে আপনি রিলিফ পাবেন। অবশ্যই আপনি একজন ভালো লয়ার ধরেন এবং তার মাধ্যমে আপনি যান, রিলিফ পাবেন, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আপনার টাকা দিতে হবে, খোরপোশ এবং কাবিনের টাকা, এটা মাপ পাবেন না। রাইট, ধন্যবাদ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আবার যদি একটু বলতেন যে এই আমাদের আবার আরো ফোন রয়েছে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাঙামাটি থেকে জাকি বলছিলাম। জি,
শুনতে পাচ্ছি, বলুন। যে আমার প্রশ্নটা হলো যে সমাজের মধ্যে অনেক নিম্ন শ্রেণীর গরিব অসহায় মহিলা আছে যারা দিনের পর দিন স্বামীদের থেকে বিভিন্ন রকমের নির্যাতিত হয়ে আসছেন। তারা তাদের জন্য সরকারি ভাবে কোনো আইনি সহযোগিতা আছে কিনা এ ব্যাপারে একটু খোলাখুলি ভাবে বলবেন কি আমাদের মেহমান? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আছে আপনি আমাদের আরো একটা প্রশ্ন আছে, আমরা একসাথে নিয়ে আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো ক্লিয়ারলি বদিলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার প্রশ্নটা হলো ফেরস্ত করে ছেলে মেয়েকে দেওয়া তালাক দিচ্ছে, তালাক দেওয়ার পরে মেয়ে আবার কেস করছে, তার জন্য যৌতুকের মামলা করছে। এখন সে কি যৌতুকের মামলা বা ওই ফোন পোস্ট এখানে পাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, খোরপোশ হলো যতদিন তার বিয়েটা হয়তো ধরেন ডিভোর্স দিয়েছেন আপনি আজকে, কিন্তু 1 বছর আগে থেকে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, ওই 1 বছরের খোরপোশ পাবে। আর যদি বাচ্চা থাকে, হ্যাঁ মেইনটেনেন্স পাবে। আর যদি বাচ্চা থাকে বাচ্চার খোরপোশ পাবে। বাচ্চার একটা নির্দিষ্ট আইন আছে, ওই বয়স পর্যন্ত মার কাছেই থাকবে, মাকে দিতে হবে। এরপরে বাবা ইচ্ছে করলে নিয়ে আসতে পারবে, যদি এমনি না আসে আইন আছে, পারিবারিক আদালতে মামলা করতে হবে। আর আগের প্রশ্নটা ছিল যে অনেক গরিব দুস্থ মহিলা আছে যারা নির্যাতিত, তাদের জন্য কোনো সরকারি আপনি বলছেন যে এটা আপনার প্রত্যেকটা জেলায় আপনি দেখবেন যে লিগ্যাল এইড নামে একটা সরকারি সংস্থা আছে। এটা জেলায় আপনার জেলা জাজ হচ্ছে এটার সভাপতি এবং বারের প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার পদাধিকার বলে। তারপরে আপনার এরকম জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আছে, এইভাবে জিপি আছে, তারপরে এমপি সাহেব আছে, এরা মেম্বার। যে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সেখানে একটা লিমিটের আছে যে আপনাকে বাৎসরিক 1.5 লক্ষ টাকার নিচে আপনার রোজগার হতে হবে, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। আপনার সমস্যাগুলো লেখে ওখানে লিগ্যাল এইড অফিসে আপনি যান, যাওয়ার পর দেখবেন একটা জাস্ট ফর্ম আছে এবং এখানে লোকজন আছে, সবসময় কর্মচারী কর্মকর্তারা আছে, তাদের কাছে আপনি সমস্যাগুলো বললে ওরা ফর্মটা ফিল আপ করে আপনার সিগনেচারটা নিয়ে কমিটির কাছে এটা সাবমিট করবেন। কমিটির মিটিং হয় বা চেয়ারম্যান প্রতিদিনই দেখে। হ্যাঁ, দেখার পর যদি আপনার তারা মনে করে যে লিগ্যাল এইড পাওয়ার মতো তার আর্থিক যোগ্যতা আছে, তাহলে তাকে লিগ্যাল এইড দেবে এবং সেটা সরকার খরচ বহন করবে, গভর্নমেন্ট থেকে লয়ারের ফি দেবে সমস্ত। ইভেন দো আমাদের সুপ্রিম কোর্টেও আছে এবং আমি এই কমিটির মেম্বারও ছিলাম 1 বছর। আচ্ছা, আমাদের আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে যৌতুক দাবির মামলা, হ্যাঁ, এটা কি জামিনযোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ? জামিন যোগ্য বা অযোগ্য এটা আসলে ওইভাবে বলা নাই, কিন্তু আমাদের যেহেতু সর্বনিম্ন সাজা 1 বছর, এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, বিবেচনামূলক আদালত যদি মনে করে যে সে পালাবে না, তার সামাজিক এই মর্যাদা আছে, সে স্বেচ্ছায় আসছে, তাহলে জামিন দিতে পারে। আচ্ছা, তো সাধারণত এগুলো মানে কোর্টের ইনক্লাইনেশন কিরকম হয়? কোর্টে সাধারণত গেলে কোর্ট যদি মনে করে জামিন দিয়ে দেয়, কিছু কিছু ক্ষেত্রে যদি দেখে যে মানে ওয়াইফের প্রতি নির্যাতন নির্দয়তার পরিমাণটা বেশি, তাহলে 7 দিন 10 দিন 15 দিন জেলে রেখে বেল দিয়ে দেয়। রাইট, আমাদের আরো একটা টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমার কথাটা হলো যে একটা ছেলে এবং একটা মেয়ে, ঠিক আছে? জি। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে মানে তারা গার্জিয়ানের অনুমতি না নিয়ে তারা বিবাহ করে ফেলেছে। জি, তারা কি প্রাপ্তবয়স্ক? হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রাপ্তবয়স্ক। আচ্ছা, তারপর কথা হলো যে দেখা যাচ্ছে ছেলের পক্ষ রাজি না মেয়ের পক্ষ রাজি। রাইট। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ছেলের পক্ষ আবার মেয়ের মানে মেয়ের নামে কি কোনো মামলা করতে পারবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, এটা তো বিয়ে, আপনি যে প্রশ্নটা করছেন এটা অপ্রাসঙ্গিক, আমরা এখানে শুধু যৌতুকের উপরে আলোচনা করছি। তারপরে আমরা এটা বলতে পারি আপনার যে বিয়েটা তো দুইজনের কনসেন্টের ব্যাপার, যেহেতু আপনি বলছেন উভয় প্রাপ্তবয়স্ক, এটা বিয়েটা বৈধ।
অবশ্যই বিয়েটা বৈধ। আর ওই পক্ষ মামলা করার এখানে মেয়ের বিরুদ্ধে কিছু নাই, বিয়ে সংক্রান্ত অন্য কোনো মামলা করলে হয়তো করতে পারে, করলেও টিকবে না যেহেতু বৈবাহিক অবস্থা বিরাজমান। রাইট, আমাদের একদম আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। খুব ব্রিফলি জানতে চাচ্ছি, লাস্ট প্রশ্ন, যৌতুকের মামলা কি থানায় না আদালতে দায়ের করতে হবে? এটা আইনে বলা আছে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে, এটা থানায় মামলা করার কোনো আইনের বিধান নেই। আচ্ছা, তো আমরা খুব সুন্দর একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর একটা আয়োজন করেছেন, আমাকে অতিথি হিসাবে ডেকেছেন। আর যদি আমার দর্শকরা কিছু উপকৃত হয় তার জন্য আরো ভালো লাগবে। জি, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরো বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।